আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। চলতি মাসে ২০০ আসনে বিএনপি প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে সালাউদ্দিন। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য হাই কমিশনের জরুরি নির্দেশনা। সরকারি জমি দখল করে ভূমিহীনদের পথ বন্ধের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে। বিতর্ক এড়াতে উপদেষ্টাদের নিয়ে অধ্যাদেশ জারির আহ্বান ফাউজুল কবিরের। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত। আরও র্যাগিং দরকার ছিল বললেন শোকজ পাওয়া জাবি ছাত্রী। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে এবার ৫ জেলায় নতুন কর্মসূচি ঘোষণা। সন্দ্বীপের শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল, নানা সমালোচনা। পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আইন পাশে কঠোর নিন্দা বাংলাদেশের। কলকাতার পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুন, ভারতীয় না বাংলাদেশি পরিচয় নিয়ে ধোঁয়াশা। ভোট কেন্দ্রে আনসার সদস্যদের ভূমিকা কি থাকবে জানালেন ডিজি। ঋণের বোঝা সইতে না পেরে যে কাণ্ড ঘটালেন চা দোকানি। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যায় আটক ৬। এবং তুরস্কের উপকূলে অভিবাসী নৌকা ডুবে কমপক্ষে ১৪ জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চলতি মাসের মধ্যে ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, আরোপীয় সংশোধনের বেশ কিছু ধারায় আমরা সম্মত ছিলাম, তবে ২০/১ উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে রাজনৈতিক দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এই ধারার পরিবর্তনে অধিকাংশ দলই সম্মত ছিল। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাশ হলো তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এতে ছোট দলের বড় নেতারা সুযোগ হারাবেন। তিনি প্রশ্ন তোলেন, এটি একতরফাভাবে কেন পাশ করা হলো? বিএনপি বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানাই। সালাউদ্দিন আহমেদ আরও জানান, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ জিততে না পারে তা নিশ্চিতে একক প্রার্থী থাকা আসনে না ভোটের সম্মতি জানিয়েছে বিএনপি। তিনি আরও জানান, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেবে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, এ মাসের মধ্যে ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, যাতে তারা কাজ করতে পারে। মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার হাইকমিশনের একক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী মালেতে অবস্থিত জাতীয় তথ্য প্রযুক্তি কেন্দ্র ভবন বা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয় নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করতে হবে। হাইকমিশন জানায়, আগে যারা বায়োমেট্রিক তথ্য দেননি এমন নতুন ও পুরনো বৈধ বা নথিহীন সব বাংলাদেশিকে এই তথ্য জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্টদের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। নাটোরের বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি চকপাড়া এলাকায় সরকারি ভিপি জমি দখল করে ভূমিহীন পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে। পথ বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার কয়েকটি ভূমিহীন পরিবার বিপাকে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার সকালে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ওই গ্রামের শিখা বেগম। শিখা বেগম ওই এলাকার ইদ্রিস আলীর স্ত্রী। শিখা বেগম বলেন, আমরা ভূমিহীন মানুষ, সরকারের ভিপি জমির একাংশে আমাদের বসবাস। এই পথ দিয়েই আমরা বাজার, স্কুল, হাসপাতাল যাতায়াত করি, কিন্তু এখন জামায়াত নেতা কামরুল ইসলাম বেআইনিভাবে জমি দখল করে কাঁটাতার দিয়েছেন, ফলে আমরা সমস্যায় পড়েছি। তিনি বলেন, কামরুল ইসলাম শুধু সরকারি জমি দখলই করেননি, তিনি এলাকায় ভিলন সমবায় সমিতি নামে একটি আর্থিক প্রতিষ্ঠান চালিয়ে উচ্চ সুদের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। ওই অবৈধ অর্থের জোরেই এখন তিনি সরকারি জমি নিজের নামে দাবি করছেন।
অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। তাই এ প্রসঙ্গে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সাময়িক নিয়োগপ্রাপ্তদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে এই আহ্বান জানান তিনি। কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। শুক্রবার কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডর মোহাম্মদ নূর-ই-আজম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত 12 অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। গত কয়েকদিন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে বাংলাদেশি বিমান সহ অন্যান্য এয়ারলাইন্স প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে আন্তর্জাতিক ঘোষণার উপর স্থগিতাদেশ আসলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের এক শিক্ষার্থীকে র্যাগিং করার অভিযোগে 6 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে নোটিশ পাওয়ার পর অভিযুক্ত এক শিক্ষার্থী প্রকাশ্যে আরও র্যাগিং দরকার বলে মন্তব্য করেছেন। লিখিত অভিযোগ দায়েরের প্রায় 1 মাস পর এবং অভিযোগ পুনর্বহালের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এই নোটিশ পাঠানো হয়। শোকজপ্রাপ্ত 6 শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের 49তম ব্যাচের ঐশী সরকার, অথি ও শাফিন আরা পর্ণা, 50তম ব্যাচের প্রমা রাহা, 51তম ব্যাচের আব্দুল্লাহ আল নোমান, ওয়াদুদ আহমেদ জিসান এবং এম হাবিবুল উসমান। এর আগে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে রংপুর বিভাগের 5 জেলা লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। চলতি বছরের গত 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তার তীরে 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন লাখো মানুষ। উত্তরের 2 কোটি মানুষের দুঃখ তিস্তা। বন্যা আর খরায় তিস্তা পারের মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আর তাই তিস্তা বাঁচাতে ফুঁসে উঠেছে তিস্তা পারের লাখো মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের 5 জেলায় চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী 30 অক্টোবর স্তব্ধ রংপুর কর্মসূচি পালন করা হবে। খালি গায়ে নিজের কার্যালয়ের সামনে বসে উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সম্বোধন করে চিৎকার চেঁচামেচি করছেন, আবার নিজ কার্যালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গানের সুরে সুরে বলছেন মাদক গ্রহণের কথা। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসলাম খানের এমন কয়েকটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শিক্ষা কর্মকর্তার এসব কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে অনেকেই সমালোচনায় মেতে উঠেছেন। মোহাম্মদ আসলাম খান নামের ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। 9 অক্টোবর তিনি বান্দরবানের থানচি উপজেলা থেকে বদলি হয়ে সন্দ্বীপে যোগদান করেছেন। ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরকে সংযুক্ত করার বিল পাশ করায় বিশ্বের বিভিন্ন দেশ এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। পাকিস্তান 14টি দেশের সাথে একটি যৌথ বিবৃতি জারি করেছে। ইসরায়েলি পার্লামেন্টে গৃহীত সেই খসড়া আইনের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশও। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানায় বাংলাদেশ। বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2334-এর সুস্পষ্ট লঙ্ঘন। কলকাতার মিনি বাংলাদেশ বলে পরিচিত পার্ক স্ট্রিটের এক হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়েছে পচা গলা এক যুবকের মরদেহ। পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডে আল বুর্জ ইন্টারন্যাশনাল নামের এক হোটেলে ঘটনাটি ঘটেছে। হোটেলের রুমেই তাকে খুন করা হয়েছে বলে ধারণা করেছে পুলিশ। প্রমাণ লোপাট করতে খুনের পর বক্স খাটে লুকিয়ে রাখা হয় মরদেহটি। তবে ওই যুবক ভারতীয় না বাংলাদেশি নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পূর্ণ প্রস্তুতি রয়েছে। এবারের নির্বাচনে 6 লাখ আনসার সদস্য মাঠে থাকবে। তারা ভোট কেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তারা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করবে। বৃহস্পতিবার আনসার ও ভিডিবির সদর দপ্তরে বাসসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, এবার ভোট কেন্দ্রে প্রশিক্ষিত আনসার সদস্যদের পাঠানো হচ্ছে। তারা সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবে, ফলে নিরপেক্ষ দায়িত্ব পালনের নিশ্চয়তা থাকবে। নির্বাচনের দিন আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে।
রাজধানীতে পাওনাদারের বকাঝকা ও অপমান সহ্য করতে না পেরে এক চা দোকানি আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরের দিকে যাত্রাবাড়ির ধনিয়া সরাই মসজিদ এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে। ওই চা দোকানের নাম মোহাম্মদ মনির। তার গ্রামের বাড়ি ভোলা সদরের পূর্ব চরকালী এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে তিনি যাত্রাবাড়ির ধনিয়া এলাকায় ভাড়া থাকতেন বলে তার স্বজনরা জানিয়েছেন। মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে ইয়ানের তেরোই এলাকার একটি বাড়ি থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তুরস্কের বুররাম শহরের কাছে এজিয়ান সাগরে একটি নৌকা ডুবে কমপক্ষে 14 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার আঞ্চলিক গভর্নরের কার্যালয়ে এ তথ্য জানিয়েছে। মোগলা গভর্নমেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে 14 জন অনিয়মিত অভিবাসীর প্রাণহীন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে জরুরি অবস্থা সম্পর্কে উপকূলরক্ষীদের সতর্ক করা হয়েছিল। বিবৃতিতে জানানো হয়, উদ্ধার অভিযান চালিয়ে 2 জন জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। তাদের মধ্যে একজন বলেছেন নৌকায় মোট 18 জন ছিল। বেঁচে যাওয়া অপরজন সাঁতার কেটে নিকটবর্তী সেলেবি দ্বীপে যেতে সক্ষম হন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।